শ্রেয়া, আমি অফিস যাচ্ছি। আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। দাদা দাদা, আজকে আপনি অফিস যাবেন না, আপনি পর্দার পেছনে লুকান দাদা। আরে আরে মালতী, কি করছোটা কি? হাত ছাড়ো। আমি অফিস যাচ্ছি আর তুমি আমাকে এভাবে আটকে রেখেছো। পর্দার পেছনে কেন লুকাবো? আমি পাগল হয়ে গেছো নাকি তুমি? দাদা, আপনি দয়া করে আমার কথাটা রাখুন। আপনি যদি আজকে এই পর্দার পেছনে না লুকান, তাহলে আপনি সত্যিটা কোনোদিনই জানতে পারবেন না। আপনাকে দিদির আসল রূপটা জানতেই হবে। আপনি শুধু চুপ করে ওখানে থাকুন, আমি আপনাকে অনুরোধ করছি। চলুন 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 দাদা, চলুন। রাহুল, রাহুল। দিদি, দাদা তো অফিসে চলে গেছেন। কি বললি? চলে গেছে? এটা কি করে হয়? ও তো আমাকে বাই না বলে যায় না। আসলে দিদি, দাদার না আজকে খুব তাড়াহুড়ো ছিল। দেখুন, আমি খাবার বানিয়ে রেখেছিলাম, উনি তো সেটাও খেলেন না। বললেন যে খুব দরকারি মিটিং আছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। আর উনি আমাকে বললেনও যাতে আমি আপনাকে বলে দিই। তাই? তাহলে তুই এক কাজ কর, নিচে গিয়ে একবার দেখে আয় গাড়ি বেরিয়ে গেছে কিনা। দিদি, আমি তো গাড়ির আওয়াজ পেয়েছি। দাদা মনে হয় সোসাইটির গেটও বেরিয়ে গেছেন। এ, তুই এখন আমার মুখের উপর তর্ক করছিস? কাজের লোক আছিস, কাজের লোকের মতোই থাক। যেটা বলছিস সেটাই কর। নিচে যা, গিয়ে দেখে সোসাইটির গেট অব্দি চলে গেছে কিনা। যা এক্ষুনি। দিদি, দাদা চলে গেছে, গেটে গাড়ি দেখলাম না। যাক, বাঁচা গেল। শোন মালতী, তুই এখন কাজগুলো শেষ কর, তারপর যা মার্কেট থেকে গিয়ে বাজারগুলো করে আন। কিন্তু দিদি, ঘরে তো সবই আছে, এখন আবার রোদের মধ্যে বাজারে কেন যাব? তোকে আবার জিজ্ঞেস করতে কে বললো? তুই তো ভালো মতোই জানিস যে কেন তোকে আমি মার্কেটে পাঠাচ্ছি। তুই এখন তাড়াতাড়ি যা, আমার বয়ফ্রেন্ডের আসার সময় হয়ে গেছে। কি? শ্রেয়ার বয়ফ্রেন্ড? তার মানে মালতী ঠিকই বলছিল। দেখ, ও কিন্তু কোনো থার্ড পার্সনকে পছন্দ করে না। ও চাই যে ও এখানে এলে আমি আরো একাই থাকি। তাই যা এক্ষুনি তুই। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি। কিন্তু এবার থেকে আমার কিছু এক্সট্রা টাকা লাগবে। এক্সট্রা টাকা মানে? দিন 30,000 টাকা। কি? 30,000 টাকা? মালতী, তোর এত বড় সাহস! দেখ মালতী, ভুলে যাস না তুই কিন্তু এখানে কাজের লোক। আমি এক্ষুনি দাদার অফিসে যাব, আর আপনার এই সমস্ত কীর্তি সব গিয়ে দাদাকে বলে দেবো। কি হলো দিদি, টাকাটা কি বের করবেন নাকি আমি দাদার কাছে যাবো? ঠিক আছে, যাচ্ছি। এ দাঁড়া, দিচ্ছি টাকা আমি। আজকালকার চাকরদের মুখ থেকেও বড় বড় কথা বেরোচ্ছে। মাইনের টাকা এদের হচ্ছে না। এই নে, এখানে 10,000 টাকা আছে। এই টাকাটা রাখ, বাকি টাকা আমি পরে দিয়ে দেবো। নে, এবার এখন যা এখান থেকে। আমার বয়ফ্রেন্ডের আসার সময় হয়ে গেছে। ও এখানে এসে তোকে দেখলে ঝামেলা করবে। ঠিক আছে দিদি, চললাম। হ্যালো, কোথায় আছো তুমি? কখন থেকে আমি তোমার ওয়েট করছি বলো তো? তাড়াতাড়ি আসো। তুমি কেন এত টেনশন নিচ্ছ? রাহুল কিচ্ছু জানতে পারবে না। তুমি জানো না ও কেমন বোকা? আসলে কি বলো তো, রাহুল না আমাকে অন্ধের মতো ভালোবাসে। ও একটা আস্ত গাধা। অনেক বোকা বানিয়েছো স্নেহা। আর না, বোকা বানানোর খেলা আজকে এখানেই শেষ হলো। রাহুল, তুমি তুমি এখানে কি করে এলে? তুমি তো অফিসে চলে গিয়েছিলে। চুপ শ্রেয়া, একদম চুপ। আমি এখানে কি করে আসলাম সেটা বড় কথা নয়। বড় প্রশ্ন এটাই যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কি কথা বলছিলে। স্নেহা, তুমি কেন আমার সাথে এত বড় বেইমানিটা করলে? কেন ঠকালে আমাকে? বয়ফ্রেন্ড? রাহুল, তুমি সব কি বলছো? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তুমি হয়তো ভুল শুনেছো। আর নাটক করো না শ্রেয়া। আমি না পর্দার পেছনে লুকিয়ে সবটা শুনেছি। মালতী আমাকে সবটা বলেছে। ওই প্ল্যান করে আমাকে ওখানে লুকিয়েছিল। শোনো, ওই পর্দার পেছনে দাঁড়িয়ে না আমি সবটা নিজের চোখে দেখেছি, সবকিছু নিজের কানে শুনেছি। কিভাবে তুমি মালতীকে এই সোসাইটির গেট পর্যন্ত পাঠিয়েছিলে যে আমি চলে গেছি কিনা সেটা দেখে আসার জন্য, কিভাবে তুমি ওকে টাকা দিয়েছিলে, সবকিছু আমি শুনেছি। রাহুল, বিশ্বাস করো। কি বিশ্বাস করব? তুমি যে তোমার বয়ফ্রেন্ডকে কল করে কি কি বলেছো না, সে সবকিছু আমি নিজের কানে শুনেছি। আমি নাকি গাধা? তোমার মুখোশটা না পুরো খুলে গেছে আজকে আমার সামনে। রাহুল, প্লিজ বিশ্বাস করো, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার হয়তো বুঝতে কোথাও ভুল হচ্ছে। তুমি একটু শান্ত হও। ভুল বোঝাবুঝি তোমার হয়েছিল শ্রেয়া। তুমি ভেবেছিলে আমি মস্ত বড় একটা বোকা। হ্যাঁ, সত্যিই তো, আমি সত্যিই একটা বোকা যে আমি তোমার মতন একজনকে ভালোবেসেছিলাম। তোমাকে অন্ধের মতন বিশ্বাস করে আমি সত্যি বোকামি করেছি। কিন্তু মনে রেখো, পুরো পৃথিবীর কাছে আমি বোকা নই।
আমি আমার অফিসের সাধারণ কর্মচারীকেও বিশ্বাস করি না। আমি সবসময় সাবধানতা অবলম্বন করে চলি, যাতে তারাও আমাকে না ঠকাতে পারে। কিন্তু তোমার থেকে আমি সেই সতর্কতাটা রাখিনি, কারণ আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম। কিন্তু তুমি সেই ভালোবাসার মর্যাদাটা রাখোনি, আর সেটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। এই ভুলের শাস্তি তো আমাকে পেতেই হতো। আমার তো ভাবতেই ঘেন্না লাগছে, এই খবরটা যখন বাইরে জানাজানি হবে তখন কি হবে, বুঝতে পেরেছো? রাহুল, তুমি সব কি বলছো? আমি তোমার স্ত্রী, আমরা কত বছর ধরে একসাথে আছি। রাহুল, আমাদের কত দিনের সংসার, আর তুমি এই কাজের মেয়েটার জন্য আমাকে ভুল বুঝছো। আমি তো বারবার বলছি আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তুমি আমাকে বিশ্বাস করো, তুমি ভুল শুনেছো। বিশ্বাস? বিশ্বাসের কথা বলছো শ্রেয়া? আমার মাথাটা না আর গরম করিও না। আচ্ছা, একটা কথা ভাবো তো, আর যদি এই একই কাজটা আমি তোমার সাথে করতাম, তখন তোমার কেমন লাগতো? তুমি একটা হাউস ওয়াইফ হয়ে আমার টাকা দিয়ে নিজের সব সকাল্লাত পূরণ করলে, আবার আমাকেই ঠকালে। আরে কি করিনি আমি তোমার জন্য? সত্যি আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে আমাকে এই দিনটাও দেখতে হবে। তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। ছি! রাহুল, একবার শান্ত হয়ে আমার কথাটা তো শোনো। আমি তোমাকে বলছি সব সত্যিটা। কি সত্যি বলবে তুমি? আর এসব কিছুই সত্যি না, আমি মজা করছিলাম তোমার সাথে। শোনো শ্রেয়া, সবকিছু না আমি নিজের চোখে দেখেছি। তুমি এখন বলছো তুমি আমার সাথে মজা করছিলে? তোমার তো দেখছি আমার কোনো কথাতেই বিশ্বাস হচ্ছে না। দাঁড়াও, মালতী, মালতী এদিকে আয়। হ্যাঁ দিদি বলুন। তুই ওকে বল যে আমরা এখানে এতক্ষণ যা যা করছিলাম সেগুলো সবই নাটক। আমি তোকে বলেছিলাম রাহুলকে পর্দার পেছনে লুকিয়ে রাখতে। না না দাদা, আপনি ভুল বুঝছেন। এগুলো সত্যিই সব নাটক ছিল। দিদির কোনো বয়ফ্রেন্ড নেই, দিদি কারোর সাথেই ফোনে কথা বলে না, আর বাড়িতে কেউ আসেও না। মালতী, ও তোকে সত্যিটা লুকানোর জন্য টাকা দিয়েছিল তো? ঠিক আছে, তুই এখন ওর সামনে সত্যিটা বল, আমি তোকে আরো বেশি টাকা দেবো। হ্যাঁ রাহুল, আমি তোমার টেস্ট নিচ্ছিলাম। আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে তুমি কতটা আমাকে ভালোবাসো আর বিশ্বাস করো। তাই আমি মালতীকে দিয়ে প্ল্যানটা করিয়েছিলাম। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তোমরা কি বলতে চাইছো। এই দেখো, সত্যিটা আমাকে ঠিক করে বলো, না হলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না। রাহুল, একটু শান্ত হও আর আমার কথাটা শোনো। গত সপ্তাহে আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম। ওরা সবাই বলছিল যে আমি কতটা লাকি। তুমি প্রতি সপ্তাহে আমাকে ডেটে নিয়ে যাও, গিফট এনে দাও, কোনো কিছুতে বারণ করো না। ঠিক তখনই পাশ থেকে দুটো মহিলা বলে উঠলো, নিশ্চয়ই তোমার বরের অন্য কোথাও অ্যাফেয়ার আছে, তাই নিজের দোষ ঢাকতে ও তোমাকে কিছু বলে না। ওরা আরো বললো যে তোমার বর তোমাকে একদম বিশ্বাস করে না। আমি তখন বুক ঠুকে বলেছিলাম আমার রাহুল আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর সেই জেদ থেকে আজকে এই প্ল্যানটা করেছিলাম। কিন্তু রাহুল, তুমি তো সে আমাকে ভুলই বুঝলে। এই দেখো ফোনটা ফ্লাইট মোড করা আছে, আমি কাউকেই কল করিনি। আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে তুমি নিজে থেকে আমাকে এসে জিজ্ঞেস করো কিনা আমি কার সাথে কথা বলছি। অথচ তুমি আমাকে কত উল্টোপাল্টা কথা শুনিয়ে দিলে। আমি বারবার তোমাকে বলছিলাম যে আমার কথাটা একবার শোনো, কিন্তু তুমি কিচ্ছু শুনলে না। শ্রেয়া, তুমি কাজের লোককে দিয়ে তোমার হাজবেন্ডের লয়ালিটি টেস্ট নিচ্ছ? আরে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেও তো এটাই বিশ্বাস করতো। দেখো, টেস্ট নেওয়ার একটা ধরন থাকে, তা বলে এরকম? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার জায়গায় যদি তুমি হতে তাহলে তুমিও কি এভাবে বিশ্বাস না করে থাকতে পারতে? কি চুপ করে আছো কেন, বলো। দাদা বলছিলাম যে এবার এসব বাদ দিন না। ম্যাডাম যতটা না বড় ভুল করেছেন, আপনি তো তার থেকে অনেক বেশি ম্যাডামকে বকে দিয়েছেন। আর এই নাটকটা তো ম্যাডাম শুধু একা করেননি, আমিও ছিলাম ম্যাডামের সাথে। আপনি এসব এখন বাদ দিন। ম্যাডাম শুধু দেখতে চেয়েছিলেন যে আপনি ওনাকে বিশ্বাস করেন কিনা। মালতী, তুমি কি তোমার স্বামীর ওপর কোনোদিনও এরকম টেস্ট নিয়েছো? আরে না না দাদা, আমি কেন এসব করব? আমি এরকমটা কখনো করিনি। কেন করোনি? কারণ আমার স্বামীর ওপর আমার ভরসা আছে দাদা। সেটাই হচ্ছে কথা। দেখেছো, যেখানে মালতী নিজের স্বামীকে বিশ্বাস করে সেখানে তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। তুমি এসব নিচু মানসিকতার লোকজনের কথা শুনে আমাদের সম্পর্কটাকে অসম্মান করলে। আমাদের বাবা মারা তো কোনোদিনও এরকম করেনি, তাহলে আমরা কেন ওনাদের নাম খারাপ করব? শোনো শ্রেয়া, এইসব হাই সোসাইটির পার্টিতে গিয়ে সেই সব মানুষদের কাছ থেকে ঝগড়া আর অশান্তির গল্প না শুনে না, সেই সব মানুষদের সঙ্গে মেশার চেষ্টা করো যারা তোমাকে সংসার করার পরামর্শ দেবে।